আচ্ছা, বিনিয়োগের জগতে কি এমন কোনো রাস্তা আছে যা সহজ আবার বেশ কার্যকর? মানে জুয়েল গ্রিনব্ল্যাটের দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট বইটা কিন্তু এরকমই একটা কৌশলের কথা বলে। আজ আমরা এটা নিয়েই একটু গভীরে যাব। হ্যাঁ, বইটাতে একটা বিশেষ পদ্ধতির কথা বলা আছে। অনেকেই এটাকে ম্যাজিক ফর্মুলা বলে। এর আসল উদ্দেশ্য হল ভালো কোম্পানি খুঁজে বের করা যখন সেগুলোর শেয়ারের দাম তুলনামূলকভাবে কম থাকে আর কি। ঠিক। আজ আমরা এই ফর্মুলার পেছনের যুক্তিটা আর এটা কতটা কাজের তা নিয়েই কথা বলবো। একদম। আমাদের লক্ষ্য হলো এই পদ্ধতির মূল ভিত্তিটা বোঝা আর কেন এটা লম্বা সময় ধরে কাজ করতে পারে সেই কারণটা জানা। তাহলে শুরু করি। এই কৌশলের প্রধান দুটো দিক কি কি? প্রথমটা হলো ভালো ব্যবসা কেনা, মানে এমন একটা কোম্পানি খুঁজে বের করা যা তার খাটানো পুঁজির ওপর বেশ ভালো রিটার্ন দিতে পারে। এটাকে আমরা বলি রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি, মানে হাই আরওসি। বইটাতে একটা দারুণ সহজ উদাহরণ আছে, ওই যে জেসনের গামের ব্যবসার। ধরুন জেসন 4 লক্ষ টাকা লাগিয়ে একটা গামের দোকান খুলল আর বছরে লাভ করল 2 লক্ষ টাকা, মানে আরওসি দাঁড়াচ্ছে 50%। অন্যদিকে ওর বন্ধু জিম্বো, সেও একই টাকা দিয়ে ব্রোকলির দোকান খুলে লাভ করল বছরে মাত্র 10,000 টাকা, তার মানে আরওসি মাত্র 2.5%। তোফাতটা তো পরিষ্কার। ঠিক তাই। দেখুন, উচ্চ আরওসিটা জরুরি কারণ এটা একটা ইঙ্গিত দেয় যে ব্যবসার হয়তো কিছু বিশেষত্ব আছে। হতে পারে খুব শক্ত কোনো ব্র্যান্ড বা নতুন কোনো প্রোডাক্ট বা বাজারের এমন কোনো সুবিধা যা অন্যদের নেই। আচ্ছা। এই ধরনের কোম্পানিগুলো তাদের লাভ আবার সেই উচ্চ হারে ব্যবসায় খাটাতে পারে, ফলে আয়টাও হু করে বাড়ে। বুঝলাম। আর দ্বিতীয় দিকটা কি, দ্বিতীয় স্তম্ভটা? দ্বিতীয়টা হলো সস্তায় কেনা, মানে কোম্পানির শেয়ার পিছু যা আয় তার তুলনায় শেয়ারের দামটা যেন কম থাকে। এটাকে বলে হাই আর্নিংস ইল্ড। মানে শেয়ারে টাকা খাটিয়ে কেমন রিটার্ন আসছে সেরকম কিছু? হ্যাঁ, অনেকটা তাই। ধরুন আপনি 10 বছরের সরকারি বন্ডে 6% নিশ্চিত রিটার্ন পাচ্ছেন। এখন যদি কোনো কোম্পানির শেয়ার কিনে তার আয়ের অনুপাতে 10% বা তার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, মানে ধরুন 12 টাকার শেয়ার বছরে 1 টাকা 20 পয়সা আয় করছে, তাহলে তো সেটা ওই 6% বন্ডের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, তাই না? অবশ্যই। আর্নিংস ইল্ড যত বেশি হবে তত ভালো। তাহলে ম্যাজিক ফর্মুলাটা আসলে এই দুটো ধারণাকে, মানে একসাথে মেশানো। এমন কোম্পানি খোঁজা যাদের আরওসিও ভালো, আবার আর্নিংস ইল্ডও বেশ উঁচু, মানে ভালো জিনিস সস্তায় পাওয়ার একটা সিস্টেম। একেবারে। ফর্মুলাটা ঠিক এটাই করে। কোম্পানিগুলোকে এই দুটো মাপকাঠিতে র‍্যাঙ্ক করে আর তারপর সেরা কম্বিনেশনগুলো খুঁজে বের করে। আচ্ছা, কিন্তু এই ফর্মুলা কি সত্যি লম্বা সময় ধরে কাজ করে? মানে ইতিহাস কি বলছে? ডেটা কি রকম? বইটাতে যে দীর্ঘ সময়ের ডেটা দেওয়া আছে, যেমন ধরুন 1888 থেকে 2004 পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে এই ফর্মুলা ব্যবহার করে তৈরি করা প্রায় 30টা স্টকের একটা পোর্টফোলিও বাজারের গড় রিটার্নকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে। ও। অনেক সময় তো দেখা গেছে রিটার্ন দ্বিগুণেরও বেশি। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। বাজারে এত সব অভিজ্ঞ লোক, বড় বড় ফান্ড ম্যানেজাররা রয়েছেন, তাদের টেকটা দিয়ে এই রকম একটা আপাত দৃষ্টিতে সরল ফর্মুলা কিভাবে লম্বা সময় ধরে ভালো ফল দিতে পারে? এটা কি একটু বেশি সহজ শোনাচ্ছে না? হ্যাঁ, শোনাচ্ছে। আর এখানেই তো মজাটা। গ্রিনব্ল্যাট বলছেন ফর্মুলাটা কাজ করে কারণ এটা কিন্তু স্বল্প মেয়াদে সবসময় স্মুথলি চলে না। মানে এমন সময় আসে যখন এটা হয়তো টানা কয়েক বছর বাজারের অ্যাভারেজের চেয়েও খারাপ ফল দিতে পারে। ও আচ্ছা। আর তখনই বেশিরভাগ লোক, এমনকি ওইসব পেশাদার ফান্ড ম্যানেজাররাও ধৈর্য হারিয়ে ফেলেন, ফর্মুলার উপর থেকে বিশ্বাস চলে যায়। একদম। এই যে অধৈর্য আর কেবল স্বল্পমেয়াদী ফলাফলের দিকে তাকিয়ে থাকা, এটাই কিন্তু ফর্মুলাটাকে লম্বা দৌড়ে টিকিয়ে রাখে। ইন্টারেস্টিং। যখন অন্যরা ভয় পেয়ে বা হতাশ হয়ে কম দামে শেয়ার বেচে দেয়, তখনই যারা ধৈর্য ধরে বসে থাকে তাদের জন্য ভালো কোম্পানি সস্তায় কেনার সুযোগ তৈরি হয়। এটা অনেকটা বেন গ্রাহামের সেই মিস্টার মার্কেট কনসেপ্টটার মতো। হ্যাঁ, মনে পড়েছে। বাজার স্বল্পমেয়াদে খুব আবেগপ্রবণ থাকে, মানে মুডি হয়, কিন্তু লম্বা সময়ে ব্যবসার আসল দামের দিকেই ফেরে। সাধারণত 2-3 বছরের মধ্যেই সেটা হয়। তাহলে যদি কেউ এই ফর্মুলাটা কাজে লাগাতে চায়, তার প্রধান করণীয় কি হবে? সবচেয়ে জরুরি বিষয় হলো একটা কি দুটো স্টকে সব টাকা ঢেলে দেওয়া যাবে না।
অন্তত ২০-৩০টা আলাদা কোম্পানির শেয়ার নিয়ে একটা পোর্টফোলিও বানাতে হবে। মানে ডাইভার্সিফিকেশন মাস্ট। হ্যাঁ, কারণ ফর্মুলাটা গড়ে ভালো কাজ করে, এমন কোনো গ্যারান্টি নেই যে বেছে নেওয়া প্রত্যেকটা শেয়ারই লাভ দেবে। নিজে নিজে শেয়ার বাছতে যাওয়াটা বেশ কঠিন মনে হচ্ছে। শুধু তো আগের লাভ দেখলে চলবে না, কোম্পানির স্বাভাবিক আয় কেমন হতে পারে বা ভবিষ্যতে কেমন করবে সেটার একটা আন্দাজ করা দরকার। এটা তো বেশ কঠিন কাজ, ঠিক। আর এখানেই ফর্মুলা ভিত্তিক পোর্টফোলিও পদ্ধতির সুবিধাটা। এটা একটা বা দুটো স্টকের ওপর নির্ভরতার ঝুঁকি কমিয়ে দেয়, আর ওই জটিল হিসেব নিকেশ বা ভবিষ্যতের আন্দাজ করার বোঝাটাও হালকা করে, কারণ ফর্মুলা র্যাঙ্কিংটাই তো সেরা সম্ভাবনাগুলো তুলে ধরছে। হুম। সত্যি বলতে কি, এই ফর্মুলার সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হলো এর সরলতা। মানে অর্থনীতির এত জটিল দুনিয়ায় এত সহজ একটা ভাবনা যে কাজ করতে পারে, এটা সত্যি ভাবার মতো। আচ্ছা, আর বাজারে যে অন্য অপশনগুলো আছে, যেমন স্টক ব্রোকার বা মিউচুয়াল ফান্ড, তাদের সাথে এর তুলনাটা কেমন? দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা প্রায় দেখি নামকরা সব ফান্ড ম্যানেজাররা মোটা ফি নিয়েও বাজারের অ্যাভারেজ রিটার্নকে হারাতে হিমশিম খাচ্ছেন। এটা তো সত্যি। সেখানে গ্রিনব্ল্যাটের এই সরল পদ্ধতিটা একটা প্রশ্ন তুলে দেয়। আমরা কি বিনিয়োগকে আসলে প্রয়োজনের চেয়ে বেশি জটিল করে ফেলছি? ইন্ডেক্স ফান্ড আপনাকে অ্যাভারেজ রিটার্ন দেবে, ঠিক আছে, কিন্তু তার বেশি তো নয়। রাইট। ম্যাজিক ফর্মুলাটা এখানে একটা অন্যরকম বিকল্প হতে পারে, যদি এর দর্শনটা বোঝা যায় আর ধৈর্য ধরে লেগে থাকা যায়। তাহলে পুরো আলোচনাটা যদি গুটিয়ে আনি, বিষয়টা দাঁড়াচ্ছে ম্যাজিক ফর্মুলা হলো ভালো কোম্পানিকে সস্তায় কেনার একটা বেশ সরল আর যুক্তিসম্মত কৌশল। এর পেছনে জোরালো ঐতিহাসিক প্রমাণও আছে। কিন্তু এর সাফল্যের চাবিকাঠি হলো লম্বা সময়ের দিকে তাকানো, আর খারাপ সময়েও, মানে যখন ফল ভালো হচ্ছে না, তখনও কৌশলের ওপর ভরসা রাখা। একদম। স্বল্পমেয়াদী পারফরমেন্স দেখে ঘাবড়ে না গিয়ে নিজের পরিকল্পনায় লেগে থাকাটাই হলো আসল কথা। বেশ, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। এই যে এত সরল কিন্তু শক্তিশালী একটা পদ্ধতির কথা জানা গেল, এরপর নিজেদের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা এখন যে কৌশলটা মেনে চলছি, সেটা কি একবার নতুন করে ভাবার দরকার আছে?